গপ্প হবে ক্রেজি। মন্ত্রী, কি ব্যাপার বলো তো? রাজ্যের লোক সুখে আছে নাকি দুঃখে আছে জানলাম না তো। অনেকদিন হলো কোনো ঠিকঠাক খবর পাচ্ছি না। কি ব্যাপার? মহারাজ, এই ভয় বলবো নাকি নির্ভয়ে বলবো যদি বলে দেন। উফ, হেয়ালি করো না মন্ত্রী, নির্ভয় বলো। মহারাজ, আগে রাজারা মৃগয়া করতে বেরোতেন। দিনের বেলায় মৃগয়া করতেন, রাত হলেই ছদ্মবেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখে বেড়াতেন। সে দিনও নেই, সে কালও আর নেই। এক এক প্রজার এক এক রকম অবস্থা। কি করে বলি বলুন তো মহারাজ। বেশ, আমি তাহলে কালই মৃগয়ায় বেরোবো। তুমি ব্যবস্থা করো, বুঝলে? আজ তোমাদের শোনাবো 3 ভাই বোনের একটা গল্প। অরুণ, বরুণ, কিরণমালার গল্প। একসাথে কি সুন্দর করে থাকতো ওরা, জানো? তারপরে কি যে হলো ওদের। আচ্ছা না, এভাবে নয়, বলো, প্রথম থেকেই বলি বরং। গল্পটার নাম কিরণমালা, আর যিনি লিখেছেন তার নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। চলো তবে শুরু করা যাক। এক দেশে এক রাজা ছিলেন। রাজা ঠিক করলেন তিনি মৃগয়াতে মানে শিকার করতে বেরোবেন। মন্ত্রীকে ডেকে সে কথা জানানোর সঙ্গে সঙ্গে রাজ্যে তো হুলস্থুল পড়ে গেল। হাতি সাজলো, ঘোড়া সাজলো, সিপাহী সাজলো, মন্ত্রী ও সেনারাও তৈরি হলো। অবশেষে সবাইকে নিয়ে রাজা শিকারে গেলেন। তবে রাজা তো নামেই শিকার করেন, দিনের বেলায় শিকার করেন, হাতি মারেন, বাঘ মারেন, আর রাত হলেই রাজা ছদ্মবেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখে বেড়ান। একদিন রাজা এক প্রজার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে শুনতে পেলেন ঘরের মধ্যে 3টি মেয়ে কথাবার্তা বলছে। তাদের কথা শোনার জন্যই রাজা সেখানেই একটু দাঁড়িয়ে পড়লেন। কান পাততেই শুনলেন বড় বোন বলছে, দেখ, রাজবাড়িতে যে ঘোড়ার জন্য ঘাস কাটে না, তার সঙ্গে আমার যদি বিয়ে হয় তো খুব ভালো হয়। সে কি রে, কি বলছিস তুই? সত্যি রে, আমি তাহলে খুব খুশি হব জানিস। আমি বেশ মনের সুখে কলাই ভাজা খেতে পারবো তখন। আচ্ছা, তোর কার সঙ্গে বিয়ে হলে তুই খুশি হবি রে? আমার যদি রাজবাড়ির রাধুনির সঙ্গে বিয়ে হয় তো আমি খুব খুশি হব। কেন বলতো? কেন? আমি তাহলে সকলের আগে রাজভোগ খেতে পারবো, তাই। হ্যাঁ রে ছোট, তুই কিছু বলছিস না যে? ওমা, হ্যাঁ তাই তো। কি রে, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। কার সাথে বিয়ে হলে খুশি হবি তুই? এই বল না। বড় আর মেজ বোন মিলে অনেকক্ষণ ধরে ছোট বোনকে জোরাজুরি করতে লাগলো, কিন্তু সে তো কিছুতেই কিছু বলে না। তবে 2 দিদি কি আর ছাড়ে? শেষে অনেকক্ষণ ভেবে আস্তে আস্তে ছোট বোন বলল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হতো তো আমি রানী হতাম। ছোট বোনের এই কথা শুনে বড় 2 দিদি তো আর হেসে বাঁচে না। কি বলছিস রে তুই? না, তোর মাথাটা একেবারে গেছে দেখছি। রাজা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা কিন্তু শুনলেন। তারপর একটু অন্যমনস্ক হয়েই কি একটা ভাবতে ভাবতে চলে গেলেন। পরের দিন সকাল হতে না হতেই রাজা পাইক পাঠালেন। তার সেই পাইকরা দোলা চৌদোলা সঙ্গে করে নিয়ে এসে সেই 3 বোনকে নিয়ে চলল রাজপ্রাসাদে। 3 বোন তো ভয়ে কেঁপেই অস্থির। রাজা তাদের আশ্বস্ত করে বললেন, দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাল রাত্রে কে কি বলেছিলে তা নির্ভয় বলো আমাকে। কেউ কোনো কথা বলে না। রাজামশাই যদি শাস্তি দেন সেই ভয় তারা তো চুপ করেই রইল। রাজামশাই আবারও বললেন, কি হলো বলো। দেখো, চুপ করে থাকলে তো চলবে না। সত্যি কথা না বললে এবার কিন্তু সাংঘাতিক শাস্তি দেব। রাজামশাই,
আমি ওদের দুজনের থেকেই বড়, ওদের দিদি। আমি বলছিলাম যে রাজপ্রাসাদের ঘোড়াদের জন্য যে ঘাস কাটে, সেই সেই ঘেষেরার সাথে আমার যদি বিয়ে হয় তো বেশ হয়। কেন? আমি তাহলে কলাই খেতে পারবো। আসলে আসলে আমার না কলাই খেতে খুব ভালো লাগে, তাই আর কি। রাজামশাই, আমি মেজ বোন। রাজবাড়ির রাধুনির সাথে বিয়ে হলে আমি খুব খুশি হব বলেছিলাম। কেন? আমি তাহলে রোজ রোজ রাজভোগ খেতে পারবো, তাই। বেশ। আর তুমি তুমি কি ছোট বোন? হ্যাঁ রাজামশাই, ও আমাদের ছোট বোন। এই ছোট, বল না, তুই কি বলেছিলি? ছোট বোন তখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। রাজামশাই বললেন, থাক, ওকে আর জোর করতে হবে না। দেখো, আমি কাল রাতে সবই শুনেছি। আচ্ছা, তোমরা যে যা হতে চেয়েছো আমি তাকে তাই করে দেব। হ্যাঁ, সে কি রে, কি বলছেন কি রাজামশাই? চুপ কর, চুপ কর, শুনতে পাবেন না। পরের দিনই রাজা 3 বোনের বড় বোনকে ঘেষেরার সঙ্গে আর মেজ বোনকে রাধুনির সঙ্গে বিয়ে দিলেন এবং ছোট বোনকে নিজে বিয়ে করে তাকে রানী করলেন। 3 বোনের বড় বোন ঘেষেরার বাড়িতে গিয়ে মনের সাধে কলাই ভাজা খায়, আর মেজ বোন রাজার পাকশালে যা রান্না হয় সকলের আগে সেই রাজভোগ খায়, আর ছোট বোন রানী হয়ে সুখে রাজার সঙ্গে সংসার করতে থাকলো। দেখতে দেখতে কয়েকটা বছরও কেটে গেল। রানীর এবার সন্তান হবে। রাজা রানীর জন্য হীরের ঝালরওয়ালা সোনার পাত পেতে তার ওপর শ্বেত পাথরের ছাদ বসিয়ে আঁতুর ঘর বানিয়ে দিলেন। আচ্ছা, আঁতুর ঘর কাকে বলে ভাবছো কি? ছোট্ট বেবি আসার সময় কয়েকদিন পর্যন্ত সেই বেবিটাকে নিয়ে মা যে ঘরে আলাদা একা একা থাকেন সেই ঘরকেই আঁতুর ঘর বলে। তো রানীও কয়েকদিন সেখানে ছোট্ট সন্তানদের নিয়ে থাকবেন, তেমন ব্যবস্থাই করাও হয়েছে। 1-2 দিন যেতে না যেতেই রানী রাজাকে ডেকে বললেন, কতদিন আমার দিদিদের দেখি না। আমার নিজের বলতে তো ওরা ছাড়া আমার আর কেউ নেই মহারাজ। ওরা দুজন তো আমার আতুর ঘরে আমার সঙ্গে 2-1 দিন কাটাতেই পারে, তাই না? আচ্ছা, বেশ, তাই হবে। রাজার আদেশে রাজপুরী থেকে ঘেষেরার বাড়ি পর্যন্ত সুন্দর কাপড় পেতে পথ সাজানো হলো রানীর বড় দিদি আসার জন্য। আবার রাজপুরী থেকে রাঁধুনির বাড়ি পর্যন্ত নানান বাদ্যযন্ত্র বসানো হলো। রানীর 2 দিদি হেসে নেচে আনন্দ করতে করতে তাদের রানী বোনের আঁতুর ঘর আগলাতে এলো। 2 দিদি রাজপুরীতে এসে তাদের বোনের ঐশ্বর্য দেখে তো অবাক। ও মা, এত সম্পদ তোর! বাবা, আমি তো ভাবতেই পারিনি। আর ঐশ্বর্য বলতে কি শুধু গয়নাগাটি? কত লোকজন, সবাই রানীর আদেশ পালন করার জন্য দাঁড়িয়ে আছে সব সময়। সেই রাজপুরীতে তাদের রানী বোন যেন ইন্দ্রের ইন্দ্রাণী হয়ে বসে আছে। আর এই দেখে 2 দিদি তো হিংসে একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। কিন্তু রানী তো আর তার দিদিদের মনের কথা অত শত জানতেই পারলেন না। তবে রানী দেখেন তার 2 দিদি দিনে দুপুরে রাজপ্রাসাদের মধ্যে খালি এ ঘর ও ঘর সারাক্ষণ ঘুরে বেড়ায়। অবাক হয়ে রানী একদিন জিজ্ঞাসা করলেন, কি হলো রে দিদি, তোরা কি চাস আমায় বল না। এমন করে সব ঘরে ঘুরে বেড়াচ্ছিস কেন? কি চাস নির্দ্বিধায় আমায় বল। আরে বাবা, তোর ঘরে কত জিনিস লাগে বলতো, সেসব জিনিসপত্রই আর কি খুঁজে বেড়াচ্ছি। কোনো দরকারি জিনিস হয়তো ভুলে যাচ্ছি, সেটাই যদি চোখে পড়ে যায়, এই আর কি। অবশেষে সেদিনই দুপুরের দিকে রানীর 2 দিদি গিয়ে আঁতুর ঘরে রানীর পাশে শান্ত হয়ে বসল। গভীর রাতে আঁতুর ঘরে রানীর ছেলে হলো।
এত সুন্দর ছেলে দেখতে, যেন ঠিক চাঁদের পুতুল। দুই দিদি তাড়াতাড়ি কাঁচা মাটির ভাঁড় এনে তার মধ্যে সে ছোট্ট বাচ্চাটাকে রেখে ভাঁড়ের মুখটা নুন আর তুলো দিয়ে আটকে সে সোনার চাঁদ ছেলেকে নদীর জলে ভাসিয়ে দিল। রাজা এসে রানীর দুই দিদির কাছে জানতে চাইলেন যে তাদের কি হয়েছে, ছেলে না মেয়ে। দুই দিদি রাজাকে কি বলল জানো? রাজাকে বলল, ছাই ছেলে, ছেলে না ছাই। কুকুরের ছানা। কি কি বললে? হ্যাঁ রাজামশাই, কুকুর ছানা হয়েছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো? তবে দাঁড়ান দাঁড়ান। দুজনে একটা কুকুর ছানা নিয়ে এসে রাজামশাইকে দেখালো। এই যে রাজা কি আর করবেন, চুপ করে রইলেন। তার পরের বছর রানীর আবার ছেলে হবে। আবার দুই দিদি আঁতুর ঘরে গেল। রানীর এবারেও এক সুন্দর দেখতে ছেলে হলো। কিন্তু হিংসুটে দুই দিদি আবারও তেমন করেই বাচ্চাটাকে মাটির ভাঁড়ে রেখে ভাঁড়ের মুখে নুন তুলো দিয়ে জলে ভাসিয়ে দিল। রাজা খবর নিতে এলেন। কি 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 এবারে কি হয়েছে? এবারে ছেলে হয়েছে তো? ছাই, হ্যাঁ, ছেলে না, ছেলে বিড়ালের ছানা। মানে এবারে আর কুকুর নয়, বিড়াল রাজামশাই, বিড়াল ছানা। কি বলছো? দুই দিদি একটা বিড়ালের ছানা এনে রাজামশাইকে দেখালো। রাজামশাই তো কিছুই বুঝতে পারলেন না। তার পরের বছর রানীর একটা মেয়ে হলো। টুকটুকে মেয়ে, টুলটুলে তার মুখ, হাত পা যেন একেবারে ফুলের মতো নরম। হিংসুটে দুই দিদি সেই মেয়েকেও নদীর জলে ভাসিয়ে দিল। রাজা আবারও খবর নিতে এলেন। কি এবারে কি হলো? কি না কি, একটা একটা কাঠের পুতুল হয়েছে রাজামশাই। মানে দুই দিদি রাজাকে একটা কাঠের পুতুল এনে দেখালো। রাজা দুঃখে মাথা হেঁট করে চলে গেলেন সেখান থেকে। রাজ্য জুড়ে লোকে কত কথা বলা বলি করতে লাগলো। ও মা, এ আবার কি? এতদিনে রাজামশাই যদিও বা বিয়ে করলেন, কিন্তু এ কাকে বিয়ে করলেন তিনি? সত্যি অদ্ভুত কাণ্ড। কি কুক্ষণে যে রাজামশাই একে বিয়ে করে আনলেন কে জানে। চেনা নেই, জানা নেই, এ কে জানে। হ্যাঁ গো, এ তো ভারী অবাক কাণ্ড। একবার নয়, দুবার নয়, তিনবার ছেলে মেয়ের বদলে কুকুর ছানা, বিড়াল ছানা হলো। আর শেষে কিনা কাঠের পুতুল। অলক্ষণে অলক্ষণে রানী কখনো মানুষ হতেই পারে না। এ মানুষ নয়, নিশ্চয়ই পেতনি বা ডাকিনি হবে। যত অলক্ষণে ব্যাপার, এবারের ফল আমাদের রাজ্যে না পড়ে। ওদিকে রাজপ্রাসাদে বসে রাজাও ভাবলেন, তাই তো, রাজপুরীতে কি অলক্ষী আনলাম কে জানে। যাক, এই রানীকে আমি আর ঘরে নেব না। রাজার আদেশে পাইকরা এসে রানীকে রাজপ্রাসাদের বাইরে বের করে দিয়ে এলো। রাজ্যের লোকেরা তখন সেই রানীকে উল্টোভাবে গাধায় উঠিয়ে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজ্যের বাইরে বের করে দিয়ে এলো। আর রানীর দুই হিংসুটে দিদি হাসি মুখে পান চিবোতে চিবোতে নিজেদের বাড়ি ফিরে গেল। রাজপ্রাসাদের বাইরেই একটু দূরে একটা নদী ছিল, আর নদীর ওপারে থাকতেন একজন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ নদীর ঘাটে একদিন স্নান করতে এসেছেন। স্নান টান সেরে ব্রাহ্মণ জলে দাঁড়িয়ে মন্ত্র জপ করছেন, পুজো করছেন। এমন সময় দেখলেন একটা মাটির ভাঁড় জলে ভেসে তার দিকে এগিয়ে আসছে। ভাঁড়টা তার আরেকটু কাছাকাছি আসতেই সেই ভাঁড়ের মধ্যে থেকে এবার একটা সদ্যজাত বাচ্চার কান্না শুনতে পেলেন তিনি। ব্রাহ্মণ তাড়াতাড়ি ভাঁড়টা ধরলেন। ভাঁড়টা হাতে নিয়ে অবাক হয়ে দেখলেন সেই ভাঁড়ের মধ্যে এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি মুখের নুন তুলো ধুয়ে সেই ছোট্ট শিশুপুত্রকে নিয়ে ঘরে গেলেন। তার পরের বছর আর একটা মাটির ভাঁড় ভেসে ভেসে সেই ব্রাহ্মণের ঘাটে আবারও এলো। ব্রাহ্মণ দেখলেন আরও এক দেবপুত্র। ব্রাহ্মণ সেই দেবপুত্রকেও জল থেকে তুলে
ঘরে নিয়ে গেলেন। আর তারপরের বছর আবারও একটা মাটির ভাঁড় ব্রাহ্মণের ঘাটে এলো। ব্রাহ্মণ ভাঁড় ধরে দেখলেন ভাঁড়ের মধ্যে এবার দেবকন্যা। ব্রাহ্মণ এবারও আনন্দের সঙ্গে তাকে ঘরে নিয়ে গেলেন। ব্রাহ্মণের ছেলে মেয়ে কেউ ছিল না। 3 বছর যেতে না যেতেই 2টি ছেলে আর 1টি মেয়ে তার ঘরে এলো। হিংসুটে মাসিরা জন্ম হতে না হতেই যাতে ভাসিয়ে দিয়েছিল, সেই 2 রাজপুত্র আর রাজকন্যাই এবার ব্রাহ্মণের ঘর আলো করে বড় হতে লাগলো। আর ওদিকে রাজার রাজপুরীতে আলোটুকুও এখন আর জ্বলে না। রাজার মন খারাপ। ছেলে মেয়ে নিয়ে ব্রাহ্মণ পরম সুখে থাকেন। তার তো আর রাজার মতো ধন সম্পদ নেই, কিন্তু তাতে কি, ক্ষেতের ধান রয়েছে, গাছের ফল আছে, কলসি ভরে ভরে গঙ্গা জল আছে, কাজললতা গাইয়ের দুধ আছে। ব্রাহ্মণের চিন্তা নেই। তাই ঈশ্বরের আশীর্বাদে ঘরে 3-3টি ছেলে মেয়ে নিয়ে ব্রাহ্মণের আনন্দে দিন কাটতে লাগলো। খাওয়া নেই, নাওয়া নেই, ব্রাহ্মণ দিন রাত সেই ছেলে মেয়েকে নিয়ে থাকেন, তাদের যত্ন করেন। ব্রাহ্মণ ছেলে 2টির নাম রাখলেন অরুণ, বরুণ, আর মেয়েটির নাম রাখলেন কিরণমালা। দিন যায়, রাত যায়, অরুণ, বরুণ, কিরণমালা চাঁদের মতন বাড়ে, ফুলের মতন ফোটে। অরুণ, বরুণ, কিরণমালার হাসি শুনলে বনের পাখি এসে গান ধরে, কান্না শুনলে বনের হরিণ ছুটে আসে। 3 ভাই বোন হেলে দুলে নেচে খেলে ব্রাহ্মণের কাছে বড় হয়ে উঠতে থাকে। কিরণমালা বাড়িতে একটা ছোট্ট কোনো টুকরো পড়ে থাকতে দেয় না, সঙ্গে সঙ্গে সে জায়গা পরিষ্কার করে নেয়। ব্রাহ্মণের কাজললতা গাইয়ের গায়েও মাছি বসতে দেয় না, সে সব সময় তার যত্ন করে। অরুণ, বরুণ 2 ভাই পড়াশোনা করে, গাছের ফল পাকলে ফল পেড়ে তাদের বোনকে দেয়, বনের হরিণের সঙ্গে খেলা করে, দৌড়ে তাদের গিয়ে ধরে, আর তারপর 3 ভাই বোনে মিলে ডালা ভরে ফুল তুলে ব্রাহ্মণের ঘর সুন্দর করে সাজিয়ে রাখে। ব্রাহ্মণেরও তো বয়স হয়েছে, কিরণমালা তার সব কাজ করে দেয়। প্রদীপ ধূপ জ্বালিয়ে দেয়, চন্দন বেটে ব্রাহ্মণকে এগিয়ে দেয়। ব্রাহ্মণ ঘণ্টা নেড়ে মন্ত্র উচ্চারণ করে পুজো সেরে ফেলেন। এমনি করে অরুণ, বরুণ, কিরণমালাকে নিয়ে ব্রাহ্মণের সুন্দর দিন কেটে যাচ্ছিল। একদিন 3 ছেলে মেয়েকে ডেকে তাদের মাথায় হাত রেখে ব্রাহ্মণ বললেন, অরুণ, বরুণ, মা কিরণ, আমার আর কোনো দুঃখ নেই, কোনো চিন্তাও নেই, সব তোদের জন্য রইল। তোরা সব এবারে দেখে শুনে রাখিস, কেমন? আর আপনি আপনি কোথায় যাবেন বাবা? আমি যে এবারে অন্য রাজ্যে যাব অরুণ, আমার যে আর সময় নেই বাবা, এবারে তো যেতেই হবে। অরুণ, বরুণ, কিরণমালাকে রেখে ব্রাহ্মণ স্বর্গে গেলেন। 3 ভাই বোন খুব কষ্ট পেল, খুব কাঁদল, শেষে সত্যিটাকে মেনে নিতে বাধ্য হল। ওদিকে অন্ধকার রাজপুরীতে মনের দুঃখে একা একা রাজাও আর থাকতে পারেন না। শেষে একদিন মন্ত্রীকে ডেকে রাজা বললেন, না, আমার রাজত্ব পাপে ঘিরে নিয়েছে। মন্ত্রী, মহারাজ, আমি স্থির করেছি আমি এবার মৃগয়ায় যাব। তুমি ব্যবস্থা করো। আবারও রাজপুরীতে রাজার মৃগয়া যাবার বাজনা বাজল। রাজা মৃগয়ায় বেরোলেন, আর আকাশ ভেঙে সেদিন বৃষ্টি নামল। রাজার দুঃখে আকাশ যেন অঝোর ধারায় কাঁদতে লাগল। ঝড়ে বৃষ্টিতে, মেঘের গর্জনে, বজ্রবিদ্যুতের আলোর ঝলকানিতে অন্ধকার রাতে পথ হারিয়ে রাজা সারা রাত পথেই কাটালেন। পরের দিন রাজা হাঁটছেন তো হাঁটছেনই, পথ যেন শেষই হয় না। মাথার ওপর চড়া রোদ, গলা শুকিয়ে আসছে রাজামশাইয়ের, মাথা ঝিমঝিম করছে তাঁর। চারিদিকে একজন লোকও দেখতে পান না তিনি। মানুষ, জল, জলাশয় কিচ্ছু না পেয়ে কষ্টে দিশেহারা হয়ে
হাঁপিয়ে জলের তেষ্টায় আকুল হয়ে রাজামশাই উদ্ভ্রান্তের মতো পথ চলতে থাকেন। শেষে তৃষ্ণায় আকুল রাজা কিছুটা দূরে একটা বাড়ি দেখতে পেলেন। রাজা এবার সেই বাড়ির দিকে চললেন। বাড়িটা ছিল সেই ব্রাহ্মণের, যিনি অরুণ বরুণ কিরণমালাকে বড় করেছিলেন। 3 ভাই বোন তো এখন ওখানেই থাকে। ওরা দেখল দূর থেকে একজন মানুষ তাদের বাড়ির দিকে হনহন করে এগিয়ে আসছে। তার হাতে পায়ে গায়ে মাথায় চিকচিক করছে কি সব যেন। তারা তো কখনো রাজা দেখেনি। অত ঝলমলে পোশাক, মুকুট, গয়নাগাঁটি পরা ক্লান্ত বিধ্বস্ত রাজাকে দেখে তারা একটু অবাকই হয়ে গেল। কিরণমালা গিয়ে দাদাদের কাজ ঘেঁষে দাঁড়ালো। রাজা ততক্ষণে তাদের বাড়ির একদম কাছে চলে এসেছেন। কে আছো? একটু জল দিয়ে বাঁচাও আমাকে। কে আছো? 3 ভাই বোন মিলে ছুটতে গিয়ে ঘরের ভেতর থেকে জল, দুধ আর কিছু ফল এনে রাজাকে দিল। জল খেয়ে একটু শান্ত হয়ে রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই নির্জন জায়গায় তোমরা কে? এখানে তো আর কাউকেই দেখছি না। আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে, হ্যাঁ? এখানেই আমরা থাকি। ও, তা তোমাদের বাবা কোথায়? তিনি মারা গেছেন। আমরা 3 ভাই বোনেই শুধু এখানে থাকি। মারা গেছেন? ও, তোমার নাম কি? আমার নাম অরুণ। আহা, ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়, আর আর আমার ঘর শূন্য পড়ে রইল। ঈশ্বর, আমি কি দোষ করেছি? আপনি আপনি কি কিছু বললেন আমায়? শুনতে পেলাম না যে। বলছি, আমি এই দেশের একজন দুঃখী রাজা। তোমাদের যদি কখনো কোনো কিছুর দরকার পড়ে আমাকে অবশ্যই জানিও, কেমন? আমি আমি কথা দিচ্ছি, আমি তোমাদের সাহায্য করব। আচ্ছা রাজামশাই। বেশ, আমি আজ চলি। আমার কথাগুলো মনে রাখবে কিন্তু। আচ্ছা রাজামশাই, আমাদের প্রণাম নেবেন। তোমাদের মঙ্গল হোক। মনের দুঃখ মনের মধ্যেই চেপে রেখে রাজামশাই একটু দুধ খেয়ে চলে গেলেন। তবে চলে যাবার আগে রাজা মনের আশ মিটিয়ে 3 ভাই বোনকে দেখতে দেখতে গেলেন, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। রাজামশাই চলে গেলে কিরণমালা তার অরুণ দাদাকে জিজ্ঞাসা করল, দাদা, রাজার কি থাকে? হাতি থাকে, ঘোড়া থাকে, অট্টালিকা থাকে। দাদা, আমাদের তো হাতি ঘোড়া অট্টালিকা কিছুই নেই। আমাকে একটা অট্টালিকা বানিয়ে দেবে? আচ্ছা আচ্ছা, দেখছি বোন। চল বরুণ, দেখি আমাদের বোনের জন্য অট্টালিকা বানিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ দাদা, চলো। তুমি শুধু আমায় বলো কি করতে হবে। বোনের আবদার মেটাতে 2 দাদা প্রাণপণে কাজে লেগে গেল। দিন যে কোথা দিয়ে চলে যায়, রাত যে কোথা দিয়ে কেটে যায়, 3 জনের আর কেউ টেরই পায় না। মাথার ঘাম মাটিতে ফেলে 2 দাদা বোনের জন্য রাত দিন এক করে কাজ করে যায়। স্নান নেই, খাওয়া নেই, তারা কাজ করে। অরুণ বরুণ কাজ করে, আর কিরণমালা ঘাটের জল হাঁড়িতে করে ভরে ভরে 2 দাদাকে এনে দেয়। তাদের হাতের কাছে আরো কত জিনিস এগিয়ে দেয়। 12 মাস 36 দিন টানা কাজ করার পরে শেষে একদিন অপূর্ব একটা অট্টালিকা বানিয়ে ফেলল তারা। বোনের আবদার পূর্ণ করতে পেরে 2 দাদা তো খুব খুশি। বোনের মনেও আনন্দ আর ধরে না। অরুণ বরুণ কিরণমালার সেই অট্টালিকা সূর্যের আসন ছোঁয়ে, চাঁদের আসন কাড়ে। সূর্যের আলোর মতো উজ্জ্বল, চাঁদের আলোর মতো সুন্দর সেই অট্টালিকা। ধবধবে শ্বেত পাথরে শ্বেতমানিক জ্বলজ্বল করে। অট্টালিকার দরজায় দরজায় রূপোর কবাট, চুড়োয় চুড়োয় সোনার কলসি। অট্টালিকার চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ। সেই গাছ ভ্রমরের গুনগুন স্বরে, পাখির গানে ভরে থাকে। সেই গান গাছ থেকে অট্টালিকার কোনায় কোনায় ছড়িয়ে পড়ে।
ফুলের মিষ্টি গন্ধে অট্টালিকা ভেসে যায়। একদিন এক সন্ন্যাসী নদীর ওপার দিয়ে যেতে যেতে অরুণ বরুণ কিরণমালার এই অট্টালিকা দেখতে পেলেন, আর অট্টালিকার বাগানে 3 ভাই বোনকে খেলা করতেও দেখলেন। দূর থেকে যেতে যেতেই সন্ন্যাসী বললেন, বিজন দেশের বিজন বনে কে গো বন ভাই, কে গড়েছ এমন পুরী, তুলনা তার নাই। অট্টালিকার ভেতর থেকে সন্ন্যাসীর কথা শুনে বরুণ আর কিরণমালা তো চুপ করে রইল, কারণ তারা তো সন্ন্যাসীকে দেখতে পাচ্ছিল না। কে জানে কে এমন কথা বলছে, বুঝতে না পেরেই তারা চুপ করে রইল। কিন্তু অরুণ তো তাদের থেকে বড়, তার সাহসও তাই একটু বেশি। সে উত্তর দিল, নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। অরুণ বরুণ কিরণ মালার রাঙা রাজপুরী, দেখতে সুখ শুনতে সুখ, ফুটতো আরো ছিরি, এমন পুরী আরো কত হতো মনোলোভা, কি যেন চাই কি যেন নাই, তাই তো না হয় শোভা। সন্ন্যাসীর কথা শুনে তারা তো এবার আরো অবাক হয়ে গেল। তারা ভাবল, এত সুন্দর অট্টালিকা তারা বানিয়েছে, আর বাইরের সেই পথিক বলছেন কিসের যেন অভাব রয়েছে তাদের এই অট্টালিকাতে। নইলে আরো অনেক শ্রী বাড়ত তাদের এই অট্টালিকার, আরো অনেক মনোলোভা, মানে আকর্ষণীয়, সুন্দর হতো। 3 ভাই বোন তো ভেবেই অবাক। এমন সময় বাইরে থেকেই সে সন্ন্যাসী আবারও বললেন, এমন পুরী রূপার গাছে ফলবে সোনার ফল, ঝড় ঝরিয়ে পড়বে ঝরে মুক্তা ঝরার জল, হীরার গাছে সোনার পাখির শুনব মধুর স্বর, মানিক দানা ছড়িয়ে রবে পথের কাঁকড়, তবে এমন পুরী হবে 3 ভুবনের সার, সোনার পাখির এক এক ডাকে সুখের পাথার। সন্ন্যাসীর কথায় এবার তো তারা আরো অবাক হয়ে গেল। সন্ন্যাসী বলেন কি, তাদের অট্টালিকাকে 3 ভুবনের শ্রেষ্ঠ অট্টালিকা বানাতে হলে এমন করে বানাতে হবে যেখানে রূপোর গাছে সোনার ফল ফলবে, মুক্তোর জল ঝরে পড়বে, হীরের গাছে সোনার পাখি গান গাইবে বসে, আর পথে মণিমাণিক্যের কাঁকড় দানা ছড়িয়ে থাকবে। এও সম্ভব নাকি? এবার আর অরুণ একা নয়, 3 ভাই বোন একসাথে বলে উঠল, কোথায় এমন রূপার গাছ, কোথায় এমন পাখি, কোথায় সে মুক্ত ঝরা, বললে এনে রাখি। উত্তর পূর্ব পূবের উত্তর মায়া পাহাড় আছে, নিত্য ফলে সোনার ফল সত্যি হীরার গাছে, ঝড় ঝরিয়ে মুক্তা ঝরা শীতল বয়ে যায়, সোনার পাখি বসে আছে বৃক্ষের শাখায়, মায়ার পাহাড় মায়ায় ঢাকা, মায়ায় মারে তীর, এসব যে আনতে পারে সে বড় বীর, সে বড় বীর, সে বড় বীর। নিজেদের অট্টালিকাকে আরো সুন্দর করে তুলতে যা যা লাগবে সেই সব কিছুর সন্ধান দিয়ে শেষে একটাই কথা বলতে বলতে সন্ন্যাসী তো চলে গেলেন। অরুণ বরুণ বলল, বোন তুই কিছু ভাবিস না, আমরা এ সব আনবো। হ্যাঁ রে বোন, আমি আর দাদা ঠিক সব নিয়ে আসবো, দেখবি। ভাই বরুণ, তোকে যেতে হবে না, তুই বোন কিরণমালাকে নিয়ে এখানেই থাক বরং। আমি মায়া পাহাড়ে গিয়ে সব নিয়ে আসি। আচ্ছা দাদা। আর শোন ভাই, তোরা এই তলোয়ারটা রাখ, যদি দেখিস এই তলোয়ারে মরচে ধরেছে তখন বুঝবি আমি আর বেঁচে নেই। দাদা দাদা। ভাই বোনের কাছে তলোয়ার রেখে অরুণ চলল মায়া পাহাড়ের উদ্দেশ্যে। দিন যায় মাস যায়, বরুণ আর কিরণমালা রোজ তলোয়ার খাপ থেকে খুলে খুলে দেখে। একদিন তলোয়ার খুলে বরুণের মুখ একদম শুকিয়ে গেল। সে কিরণমালাকে ডেকে বলল, বোন, দাদা আর এ সংসারে নেই রে। কি করে বুঝলে তুমি বরুণ দাদা? এই দেখ বোন,
তলোয়ারটা দেখ। এবার কি হবে? শোন বোন, এই তীর ধনুকটা রাখ। আমি চললাম দাদার খোঁজে। যদি এই তীরের আগা খসে যায়, ধনুর ছিলা ছিঁড়ে যায়, তখন বুঝবি আমিও আর নেই। দাদা! বরুণ বেরিয়ে যায় অরুণের খোঁজে। কিরণমালা অরুণের মরচে ধরা তলোয়ার দেখতে দেখতে কেঁদে অস্থির হয়। তারপর নিজেকে শান্ত করে সে বরুণ দাদার তীর্ধনুক তুলে নেয় হাতে। তারপর চোখের জল মুছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে। তুমি বরুণ দাদাকে দেখো ঈশ্বর। ওদিকে যেতে যেতে বরুণ মায়া পাহাড়ের দেশে গিয়ে হাজির হলো। অমনি চারিদিকে বাজনা বেজে উঠল। সুন্দরী অপ্সরীরা নাচতে শুরু করলো। পিছন থেকে সকলে মিলে তাকে ডাকতে শুরু করলো। কেউ কান্না মেশানো গলায় সুর করে, আবার কেউ বা ভালোবেসে তাকে ডাকতে লাগলো। মায়ার পাহাড়ে সে ডাক সত্যিই বড় মায়াময়। রাজপুত্র, ফিরে যাও। রাজপুত্র, ফিরে যাও। কথা শোনো রাজপুত্র, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কথা শোনো। সেই মায়ার ডাকে ভুল করে বরুণ যেই পিছন ফিরে তাকালো, অমনি সে পাথর হয়ে গেল। অরুণও তো এই মায়া পাহাড়ে এসেই মায়ার ডাকে ভুল করে পিছনে তাকাতেই বরুণের মতো পাথর হয়ে গিয়েছিল। সেভাবেই রয়েছে সে। এবার আর কে এসে তাদের দুই ভাইকে উদ্ধার করবে? অরুণ বরুণ জন্মের মতো পাথর হয়েই রইল। ওদিকে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই কিরণমালা দেখল তীরের ফলা খসে পড়েছে, ধনুর ছিলাও ছিঁড়ে গেছে। কিরণমালা বুঝল যে অরুণ দাদা যেমন করে চলে গেছে, বরুণ দাদাও সেভাবেই চলে গেল। এবার কিন্তু কিরণমালা আর কাঁদল না। তীর ধনুক রেখে কাজললতা গাইকে রোজের মতো খড় দিল খেতে, গাছগাছালির গোড়ায় জল দিল, কাজললতার বাছুরকে হরিণের ছানাকে আদর করল। তারপর রাজপুত্রের পোশাক পরে, মাথায় মুকুট পরে, হাতে তলোয়ার নিয়ে মায়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। কিরণমালা চলেছে একা। অরুণ বরুণের আদরের বোন তাদের অট্টালিকা ফেলে সবাইকে রেখে একা চলেছে তার দুই হারিয়ে যাওয়া দাদাকে খুঁজে আনতে। আগুনের থেকেও তেজে জ্বলে উঠে, বাতাসের থেকেও আগে ছুটে কিরণমালা চলেছে। তার চলার পথে কে তাকে দাঁড়িয়ে দেখছে, কে দেখছে না, কোনো দিকে তার নজর নেই। তার শুধু একটাই লক্ষ্য, মায়া পাহাড়ে পৌঁছে দাদাদের ফিরিয়ে আনা। দিন যায়, রাত যায়, পাহাড়, জঙ্গল, রোদ সব পায়ে মারিয়ে কিরণমালা বোন ছুটে চলে তার দুই দাদা অরুণ বরুণের জন্য। এই হলো ভাই বোনের ভালোবাসা বলো। দাদারা বোনের আবদার মেটাতে যেমন প্রাণ দিয়ে দিয়েছিল, তেমনি দেখো আজ বোন নিজেও দুই দাদার প্রাণ ফিরিয়ে আনতে নিজের প্রাণ বাজি রেখে পথে নেমেছে। 12 রাত্রি পেরিয়ে 13 দিনের দিন কিরণমালা মায়া পাহাড়ে গিয়ে উঠল। অমনি চারিদিক থেকে বাজনা বেজে উঠল। সুন্দরী অপ্সরীরা নাচতে শুরু করল। পিছন থেকে আবারও সকলে মিলে তাকে ডাকতে শুরু করল। দৈত্য, দানব, বাঘ, ভাল্লুক, সাপ, হাতি, সিংহ, ভূত, পেতনি, রাক্ষস কিরণমালাকে এসে একেবারে ঘিরে ধরল। রাজপুত্র, তোকে গেলি। রাজপুত্র, তোকে খাই। দা কেটে ভ্যাং ভ্যাং চ্যাং, রাজপুত্রের কেটে নে ঠ্যাং। করতাল ঝনঝন, খরতাল ঘন ঘন, ঢাক ঢোল মৃদঙ্গ কাড়া, ঝক ঝক তরোয়াল তর তর খাড়া। রাজপুত্র, রাজপুত্র, এখনো শোন।
কিরণমালার মাথার ওপরে তুমুল বৃষ্টি শুরু হলো। বাজ পড়ল, মেঘের গর্জনে কান ফেটে যাবার মতো হলো। মনে হলো পাহাড় পর্বত যেন এক্ষুনি ফেটে পড়বে। এই প্রচণ্ড তাণ্ডবে বুক চিরে আকাশও যেন ফেটে পড়ে। গোটা পৃথিবীটাই তখন থরথর করে কাঁপতে লাগলো। পৃথিবীটাও যেন চৌচির হয়ে যাবে মনে হয়। কিন্তু সব বৃথা। কিরণমালাকে তার পথ থেকে কেউ সরাতে পারে না। কিরণমালা কিছুতেই তার দুই দাদা যে ভুল করেছিল সেই ভুল আর করে না। কিরণমালা কোনো দিকে ফিরে তাকায় না। শক্ত করে তলোয়ার ধরে থেকে কিরণমালা শোঁ শোঁ করে একেবারে হীরের গাছে, যেখানে সোনার ফল ফলে আছে, সেই গাছের গোড়ায় গিয়ে পৌঁছল। আর অমনি হীরের গাছে সোনার পাখি বলে উঠল, তুমি এসেছো, ভালোই হয়েছে। এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকে নাও, ওই যে তীর আছে নাও, ওই যে ধনুক আছে নাও। দেরি করো না, সব নিয়ে নিয়ে ওই যে ডঙ্কা আছে, ওই ডঙ্কায় ঘা দিতে থাকো। পাখি এক একটা জিনিসের কথা বলে, আর কিরণমালা গিয়ে সেই একটা একটা করে জিনিস নেয়। তারপর নিয়েই কিরণমালা গিয়ে ডঙ্কায় ঘা দিল। কিন্তু সব চুপচাপ। মায়া পাহাড় নিঝুম। শুধু কোকিলের ডাক, দোয়েলের শীষ শোনা যায়, আর দেখা যায় ময়ূরের নাচ। এবার সেই সোনার পাখি আবারও বলল, কিরণমালা, কিরণমালা, শীতল ঝর্ণার জল ছিটাও। কিরণমালা সোনার ঘটি থেকে জল ঢেলে ছিটিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে চারিদিকে পাহাড় মরমর করে উঠল। পাহাড়ের সব কটা পাথর নড়ে চড়ে টক টক শব্দ করে উঠল। যেখানেই জলের ছিটে ফোঁটা পড়ল, যত যুগের যত রাজপুত্র এসে পাথর হয়েছিল, তারা সবাই পলকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠে বসল। যেন এতদিন তারা সবাই ঘুমিয়েছিল, এবার তাদের ঘুম ভাঙল। দেখতে দেখতে সব পাথর সুন্দর সুন্দর রাজপুত্র হয়ে গেল। রাজপুত্ররা হাত জোড় করে কিরণমালাকে বলল, 7 যুগের ধন্য বীর, ধন্য ধন্য। অরুণ বরুণও পাথর থেকে আবারও আগের মতো মানুষ হয়ে উঠল। তারা তো তাদের বোনকে দেখেই চিনতে পারল। কিরণমালা রাজপুত্রের মতো সেজে থাকলে কি হবে? দাদারা কি আর বোনকে চিনতে ভুল করে? আনন্দে অরুণ আর বরুণের চোখে জল চলে এলো। তারা বলল, ধন্য বোন তুই আমাদের, ধন্য বোন তুই। আর রাজপুত্ররা বলল, অরুণ বরুণ কিরণমালা, 3টি ভুবন করলি আলা। প্রাসাদে ফিরে এসে অরুণ বরুণ আর কিরণমালা তাদের সেই কাজললতা গাইকে ঘাস জল দিল, কাজললতার বাছুরের দড়ি খুলে দিল, হরিণ ছানাকেও স্নান করালো, প্রাসাদের চারপাশের নোংরা জঞ্জাল সব পরিষ্কার করে গাছে জল দিল। তারপর বাগানে রূপোর গাছের আর হীরের গাছের ডাল পুঁতল, আর মুক্ত ঝর্ণার ঝাড়ির মুখের ঢাকা খুলে দিল। সব শেষে সোনার পাখিকে বলল, পাখি, এবার তুমি গাছে এসে বসো। হ্যাঁ সোনার পাখি, এসো, তুমি এই গাছে বসো এবার দেখি। 3 ভাই বোন আদর করে সোনার পাখিকে বসতে বলা মাত্রই তরতর করে হীরের গাছ বড় হয়ে উঠল। ফরফর করে রূপোর গাছ পাতা মেলে ধরল। তারপর সেই রূপোর গাছে টুকটুকে লাল সোনার ফল থোকায় থোকায় দুলতে লাগলো। আর তারও পর হীরের গাছের ডালে সোনার পাখি বসে হাজারো সুরে গান ধরল। আর শীতল ঝর্ণা থেকেও মুক্তোর জল ঝরঝর করে ঝরে পড়তে লাগলো। অরুণ বরুণ কিরণমালা 3 ভাই বোন একে অপরকে আনন্দে জড়িয়ে ধরল। তাদের এই অপরূপ সুন্দর অট্টালিকা দেখতে চারিদিক থেকে সবাই ছুটে আসতে লাগলো। সবাই এসে অট্টালিকা দেখে অবাক হয়ে ভাবে, এ যেন স্বর্গের ইন্দ্রপুরী মর্তে নেমে এসেছে। তারপর লোকের মুখে মুখে 3 ভাই বোনের এই খবর ছড়িয়ে পড়তে পড়তে একদিন রাজার কাছেও গেল।
শুনে রাজাও তো ভারী অবাক হলেন। তাই নাকি? সেই ব্রাহ্মণের ছেলেরা এত সব করল, কিন্তু কিন্তু কি করে? রাতের বেলা সেই সোনার পাখি 3 ভাই বোনকে বলল, অরুণ, বরুণ, কিরণমালা, তোমরা রাজাকে নিমন্ত্রণ করো। কি বলছো তুমি? রাজাকে নিমন্ত্রণ করে কি খাওয়াবো? আহা, সেই নিয়ে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের বলে দেব। তোমরা গিয়ে আগে রাজাকে নিমন্ত্রণ করে এসো। শুধু রাজা যেখানে খেতে বসবেন সেখানে আমাকে একটু উঁচু জায়গায় রেখে দিও, কেমন? অরুণ আর বরুণ পরের দিনই সকালে গিয়ে রাজাকে নিমন্ত্রণ করে এলো। সৈন্য সামন্ত নিয়ে জাঁক জমক করে রাজা তো নিমন্ত্রণ খেতে এসে এত কিছু দেখে আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এই পুরীর আনাচে কানাচে যা আছে, আমার আমার রাজভাণ্ডার ভরেও তো তা নেই। এসব এসব এরা পেল কোথায়? আহা, এরাই যদি আমার ছেলে মেয়ে হতো, ঈশ্বর। একবার রাজা আনন্দে হাসেন তো পরের মুহূর্তেই আবারও দুঃখে ভাসেন। কিন্তু মুখে 3 ভাই বোনকে তিনি কি বার বলবেন? রাজার মনের দুঃখ মনেই রইল। রাজা বাগান দেখলেন, ঝর্ণা দেখলেন। সুখে দুঃখে রাজার চোখ ফেটে জল এলো। চোখের জল মুছে তিনি বললেন, আর আর তো পারি না। চলো চলো, এবার আমরা ঘরে যাই। আসুন আসুন রাজামশাই, ভিতরে আসুন। চলো চলো, বসুন রাজামশাই। ঘরে এসে রাজা যখন খেতে বসলেন, হরেক রকমের খাবার জিনিস থালায় করে বাটিতে করে রাজার সামনে এনে রাখলো কিরণমালা। সেই সব খাবারের সুগন্ধে পুরো ভরে গেল ঘর। কিন্তু খাওয়ার জন্য থালায় হাত দিতেই রাজা চমকে উঠলেন। হাত তুলে বসে পড়লেন রাজা। বললেন, এ কি? এসব যে সোনার মোহর। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এ কি খাওয়া যায়? কেন খাওয়া যাবে না? পায়েস, পিঠে, ক্ষীর, সর, মিষ্টি, মন্ডা, নাড়ু, এসব খাওয়া যাবে না কেন? কে কে কথা বলছে? অরুণ, কিরণমালা, তোমরা কি আমার সঙ্গে তামাশা করছো? মোহরের পায়েস, মতির পিঠে, মুক্তোর মিষ্টি, মানিকের মন্ডা, এসব এসব মানুষ খাবে কি করে? এ কি খাওয়া যায়? তাহলে মানুষের কি কুকুরছানা হয়? রাজামশাই, রাজামশাই, মানুষের কি বিড়ালছানা হয়? না, তা তো হয় না। কিন্তু রাজা চমকে উঠলেন। হ্যাঁ? মুখ তুলে দেখলেন তার মাথার উপরের দিকে বসে থাকা সেই সোনার পাখিটা বলছে, মহারাজ, এসব যদি মানুষ খেতে না পারে তবে মানুষের পেটে কাঠের পুতুল কিভাবে হয়? তাই তো, সত্যি। রাজা এবার খাওয়ার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। কি ভাবছো, রাজামশাই রেগে গেছেন? না, তার তো সব কথা মনে পড়ে গেল। রাজামশাই তো নিজের ভুল সঙ্গে সঙ্গে ধরতে পারলেন আর নিজের মনেই বলে উঠলেন, তাই তো, আমি আমি এ কি করেছি? এত বড় ভুল আমি করলাম কি করে? আমি রানীর দিদিদের ওই অবাস্তব কথা কি করে বিশ্বাস করলাম? একবারও বুদ্ধি দিয়ে বিবেচনা করে কেন দেখলাম না? ছি 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 ছি, এত বড় ভুল কি করে করলাম আমি? মহারাজ, এবার বুঝলেন তো, এরাই আপনার ছেলে মেয়ে। দুষ্টু মাসিরা মিথ্যে বলে আপনাকে কুকুরছানা, বিড়ালছানা আর কাঠের পুতুল দেখিয়েছিল। তাদের এত সাহস যে রাজার কাছে তারা মিথ্যে কথা বলল। রাজা এই কথা শুনে এবার দুঃখে রাগে থরথর করে কেঁপে উঠলেন। কিন্তু রাগ বেশিক্ষণ আর থাকলো না তার। রাজামশাইয়ের সামনে যে তখন 3টে মিষ্টি ছেলে মেয়ে, অনেকটা তোমার মতো।
তার দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই হিংসুটে রানীর দিদিদের কথা মন থেকে সরিয়ে আনন্দে কাঁদতে কাঁদতে অরুণ, বরুণ আর কিরণমালাকে বুকে জড়িয়ে ধরলেন রাজামশাই। তারপর বললেন, এরা 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 আমার ছেলে মেয়ে। আয় আয়, তোরা আমার বুকে আয় আয়। আজকে আজকে সেই দুঃখিনী রানী যদি থাকতো। রানী, কোথায় তুমি? সোনার পাখি তখন 3 ভাই বোনকে বলল, অরুণ, বরুণ, কিরণমালা, আমার কথা মন দিয়ে শোনো। নদীর ওপারে যে কুঁড়ে ঘর আছে, সেই কুঁড়েতেই তোমাদের মা থাকেন। বড় দুঃখে কষ্টে তোমাদের মায়ের দিন কাটছে। যাও, গিয়ে তাকে নিয়ে এসো। আমরা এক্ষুনি যাচ্ছি। তখন তারা ছুটেছে মায়ের কাছে। আজ পর্যন্ত কোনো দিন যে তারা নিজেদের মাকে দেখেইনি। আহারে, আর কি নিজেদের আটকে রাখতে পারে বলো? 3 ভাই বোন ছুটতে গেল সেই নদীর পাড়ে। সেখানে তাদের মাকে এই প্রথমবার দেখে তারা তো আনন্দে ভেসে গেল। মাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে আনন্দে চোখের জলে ভাসতে ভাসতে মাকে সঙ্গে নিয়ে 3 ভাই বোন সকলে মিলে আবারও তাদের সেই অট্টালিকাতে ফিরে এলো। আহা, এমন 3 রতন আমি হারিয়ে ফেলেছিলাম। তোদের পেয়ে আমার সব দুঃখ কষ্ট সব জ্বালা আজ ঘুচে গেল রে। রানী তো তখনও বিশ্বাসই করতে পারছেন না যে তিনি তার সন্তানদের ফিরে পেয়েছেন, তার উপর আবার এত বড় প্রাসাদ। চোখের জলে ভাসতে ভাসতে রানী যখন চারদিকে চেয়ে দেখছেন, ঠিক সেই সময়ে সোনার পাখি গান ধরল। অরুণ, বরুণ, কিরণমালা, 3 ভুবনের 3টে ধন। অরুণ, বরুণ, কিরণমালা, আজ খোঁচালি সকল জ্বালা। তারপরে আর কি, আনন্দের বন্যা বয়ে গেল। রাজা নিজের রাজ্য তুলে এনে অরুণ, বরুণ আর কিরণমালার এই অট্টালিকাতেই রাজত্ব বসিয়ে দিলেন। সব প্রজাদের 7 দিন ধরে অনেক মানিক মুক্ত হিরে পান্না দেওয়া হলো। প্রজারাও প্রাণ ভরে আনন্দ করল। তারপর দিন রাজ্যের একদল জল্লাদ চিৎকার করতে করতে গিয়ে সেই ঘেষেরা আর রাঁধুনির বাড়ি জ্বালিয়ে দিয়ে এলো। হ্যাঁ, তখন অবশ্য সেই বাড়ি দুটোর ভেতরে কেউ ছিল না। আর রানীর সেই 2 দিদিকেও রাজা খুব শাস্তি দিলেন। তারপর রাজা আর রানী অরুণ, বরুণ, কিরণমালাকে নিয়ে আনন্দে রাজত্ব করতে লাগলেন। কি কেমন লাগলো গল্পটা? আমাকে শিগগির লিখে জানাও, অথবা বাবাকে বা মাকে বলো একটা ভিডিও করে তোমার কথা আমার কাছে পাঠিয়ে দিতে। আজকে এখানেই থামলাম। সামনের বৃহস্পতিবার আবারও ফিরে আসব এমনই আরও একটা ভালো গল্প নিয়ে, শুধুমাত্র তোমার কাছে। তুমি তো এতদিনে নিশ্চয়ই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, তাহলে বন্ধুদের শিগগির বলো নটার গল্প জুনিয়র তারাও যেন সাবস্ক্রাইব করে নেয়, আর অবশ্যই শোনে গল্পগুলো। কি 5 মিটার ফুল তো? তাহলে আজ এই অবধি থাকবো। সঙ্গে থাকো, শুনতে থাকো নটার গল্প জুনিয়র। গল্প হবে ক্রেজি।